প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুক্রবারের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রা শুরু করছি। যারা এটা নিউজ নিয়মিত দেখে থাকেন আপনারা জানেন যে শুক্রবার সাধারণত আমাদের নিউজ আওয়ার এক্সট্রা আমরা রাখি না। সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সবাই হয়তো একটু ছুটিতে এই দিন কাটাতে চান, কিন্তু আমাদের মাঝে এমন কিছু ঘটনা ঘটে যে যখন আমরা বাধ্য হয়ে এই চেয়ারটিতে বসছি এবং আপনাদের সামনে হাজির হই এবং আমাদের সামনে যারা অতিথি থাকেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই। তেমনই একটি ঘটনা গতকাল নিশ্চয়ই আপনারা জানেন যে বনানীতে এফআর টাওয়ারে যে অগ্নিকাণ্ড ঘটেছে, এ যেন ঠিক একেবারে পুরনো ঢাকার চুরিহাট্টার অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি। বিশ্ব গণমাধ্যমে আজকে ঠিক একই ধরনের শিরোনাম, অর্থাৎ সেই চুরিহাট্টা থেকে বনানী, অর্থাৎ একই ঘটনার পুনরাবৃত্তি। আমরা আসলে খোঁজ খবর চেষ্টা করছিলাম সারাদিন যে কেন এরকমটি বারবার ঘটছে, এবং বারবারই যে কথাটি অতি সাধারণ মানুষরা আমাদেরকে বলছেন সেটি হচ্ছে এই আগুন লোভের আগুন, এবং এই লোভের আগুনেরই পুনরাবৃত্তি। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি লোভের আগুনের পুনরাবৃত্তি। আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা আলোকিত করছেন একটু পরিচয় করে দিতে চাই। মানবাধিকার কর্মী এবং আমার খুবই প্রিয় মানুষ সুলতানা কামাল আপাকে আমরা অনেকদিন পর পেয়েছি, আবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা সাবেক চেয়ারম্যান রাজুকে, ইঞ্জিনিয়ার নুরুল হুদা, আপনাকেও অনেকদিন পর আমরা পেয়েছি, এবং সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবির নাইম মোহাম্মদ শহীদুল্লাহকে পেয়েছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে মোহাম্মদ গোলাম রহমান রয়েছে, সাবেক তথ্য কমিশনার এবং গণমাধ্যম বিশেষজ্ঞ, এবং গণমাধ্যমে আজকে যে ধরনের ছবি আমরা দেখেছি ঠিক একই বিষয় বিশ্ব গণমাধ্যমে নানা ছবি প্রকাশিত হয়েছে, কিন্তু আমাদের দেশের গণমাধ্যমের মতো এরকম ছবি কেউ চাপেনি। হয়তো সে কারণেই হয়তো আমরা আজকে গোলাম রহমান স্যারকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সহকর্মী ইমরান হোসেন সুমনের একটি প্রতিবেদন দেখব, তারপর আমরা আপাকে দিয়ে আজকের আলোচনা শুরু করব। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে উপরের দিকে, সেই সঙ্গে দম বন্ধ করা ধোঁয়া। বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারের নিচের সড়কে জনস্রোত। মানুষের এই অযথা ভিড় যে কোনো দুর্ঘটনায় বেড়ে যায়। কেউ আবার সৃষ্টিকর্তার নাম নিচ্ছেন, কেউ কেউ প্রার্থনাও করলেন। অনেকের মধ্যে তীব্র হাহাকার। ওপরে কাঁচের জানালা দিয়ে যারা বাঁচার আকুতি জানিয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীদের ডাকছেন, তা দেখে যে কারো মনে কষ্টের তীব্রতা বাড়বে। সবাইকে মুক্তি দেওয়া দাও, আল্লাহ সবাইকে মুক্তি দেওয়া দাও, আল্লাহ আগুন লাগার পর যারা বেরিয়ে আসতে পেরেছেন তাদের তো কথাই নেই, তবে আটকে পড়াদের বাঁচার জন্য আকুতি সারা দেশের মানুষের মনে দাগ কেটেছে চরমভাবে। ভেতরে দম বন্ধ হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে স্বজনদের কাছেও বাঁচার আকুতি ছিল কারো কারো। যারা ছাদে উঠতে পেরেছিলেন তাদের জন্য এগিয়ে আসে সেনাবাহিনী, বিমান বাহিনীর হেলিকপ্টারও। তবে তীব্র বাতাসে সেখান থেকে উদ্ধার তৎপরতা পুরো কার্যকর করা যায়নি। এ সময় হেলিকপ্টারের চক্কর নিচে থাকা মানুষের মনেও আশার সঞ্চার করেছে। ফায়ার সার্ভিসের কয়েকটি হাইড্রোলিক ক্রেন থেকে একযোগে আগুন নিয়ন্ত্রণের জন্য পানি ছিটানো হচ্ছিল কয়েক ঘন্টা ধরেই। এ সময় ধোঁয়া একটু কমে এলেই ভেতরে থাকা হাতের ডাক। এরপর এগিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা, নামিয়ে নিয়ে আসেন একজন করে। একটা প্রাণ বাঁচতে পারায় চরম দুঃখের মাঝেও যেন স্বস্তি আসে বনানীর এফআর টাওয়ারের আশপাশে থাকা সবার মাঝেই। এভাবেই একের পর এক উদ্ধার করা হয় আটকে পড়া জীবিতদের।
ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। আমরা আসলে ইমরান হোসেন সুমনের প্রতিবেদনটি দেখলাম এবং যে কথাটি আমরা আজকে সারাদিনে যে ডেভেলপমেন্ট প্রায় 25 জনের মৃতদেহ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যে কথাটি বলছিলাম বিশেষ করে আল জাজিরা টেলিভিশনের শিরোনাম আমি দেখছিলাম এবং গালফ নিউজ তাদের শিরোনামটি বাংলা যদি অনুবাদ করি এরকম যে ঠিক যে কথাটি আমি আজকে শিরোনাম রেখেছি যে লোভের আগুনে আবারও ঢাকা লাশ পড়লো এরকম একটি বিষয় এবং চুরিহাট্টা থেকে বনানী যেমনটা বলছিলাম সুলতানা কামালকে দিয়ে আমি শুরু করতে চাই। আপা মানে আমরা এরকম আগুনের ঘটনা ঘটতেই থাকবে, আমরা আলোচনা করতেই থাকবো এবং গতকালকে আপনি একটা অনুষ্ঠানে ছিলেন, সেই অনুষ্ঠানে যখন কথা বলছিলেন ঠিক তখনই খবর এলো যে বনানীতে এরকম আগুনের ঘটনা ঘটছে, কি বলবেন? ধন্যবাদ। কথা শুরু করার আগে কালকে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পরিবারের প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আমি আশা করব যে যে সংখ্যাটা এখন পর্যন্ত আমরা পেয়েছি তার থেকে আর একটাও বাড়বে না এই সংখ্যাটা। যেই শিরোনামে আজকে আলোচনা আমাদের করতে হচ্ছে যে লোভের আগুনের পুনরাবৃত্তি, সেটা তো একেবারে অস্বীকার করার কোনো উপায়ই নাই। এই কারণেই যে লোভ কেন বলছি আমরা, যে কিসের জন্য এটার সঙ্গে লোভের একটা সম্পর্ক রয়েছে। লোভটা এইখানেই যে যার যা কর্তব্য করা দরকার ছিল মানুষের নিরাপত্তা বিধান করার জন্যে, সেখানে যতখানি খরচ করার কথা ছিল, যেই মনোযোগ দিয়ে কাজ করার কথা ছিল, যে নিরাপত্তা বিধান করার জন্যে অনবরত একটা পর্যবেক্ষণের মধ্যে রাখা এই বিল্ডিংগুলি কিংবা দেখা যে কোনোভাবে যেন এই কোনো ধরনের দুর্ঘটনার কারণে কোনো রকম প্রাণহানি কিংবা মানুষের অসুবিধা না হয়, সেটার জন্যে যারা এখানটায় বিনিয়োগ করেন তাদের মুনাফার পরিমাণটা হয়তো কমে যায়, তারা যেইভাবে মুনাফাটা উঠিয়ে নিতে চান সেই মুনাফাটা তারা উঠাতে পারেন না বলেই হয়তো ওই কাজগুলি করেন না। এবং এটার সঙ্গে আরও একটা যে বিষয় সম্পর্কিত রয়েছে, শুধুমাত্র লোভ এখানে না, সেটা হয়েছে যে আমাদের যেন সারা সমাজের মধ্যে পুরা জাতির মধ্যে পরস্পরের ভালো থাকা, পরস্পরকে একটা অসুবিধার মধ্যে না ফেলা, পরস্পরের যাতে আমরা কোনো ক্ষতি না করি, এই যে সামাজিক কতগুলি শর্ত ছিল, সামাজিক যে সূত্র দিয়ে মানুষ সমাজবদ্ধ হয়, সেই সূত্রগুলির প্রতি যেন প্রচণ্ড একটা উদাসীনতা, অবহেলা, অবজ্ঞা এবং কখনো কখনো খুব অন্যায়ভাবে দুর্নীতির প্রশ্রয় নিয়ে, দুর্নীতির আশ্রয় নিয়ে সেগুলি পালন না করা, এই যে একটা মানসিকতা, একটা সাইকের ব্যাপার যেখানে চলে এসেছে, কালেকটিভ সাইকি আমাদের এরকম হয়ে গেছে, সমন্বিত যে মানসিকতার যে ব্যাপারটা ছিল, যেখান থেকে সমাজবদ্ধ হয় মানুষ যে একে অপরকে আমরা রক্ষা করব, সেই জায়গায় রক্ষা করার মানসিকতাটাই যেন আমরা হারিয়ে ফেলেছি। এবং যে যেভাবে পারছে অন্যকে যত বেশি ক্ষতির মধ্যে রেখে, যত বেশি কষ্টের মধ্যে রেখে, যেইভাবেই অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হোক না কেন সেটার প্রতি কোনো রকম নজর না দিয়ে শুধু নিজে কত ভালো থাকতে পারি, নিজে কত অর্থ উপার্জন করতে পারি, নিজে কত সম্পদ বাড়াতে পারি, নিজের সুবিধাটা আমরা কত বেশি করে নিতে পারি এবং সর্বোচ্চ একটা সুযোগের মধ্যে সমাজে থাকার যে নিজের জন্য ব্যবস্থা করে নেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা দিয়েছে, সেটাকেই হয়তো লোভ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি। এবং সেই লোভের কারণেই এই যে দুর্ঘটনাগুলি অনবরত ঘটে যাচ্ছে, চুরিহাট্টা থেকে বলা হচ্ছে বনানী, কিন্তু তার আগে নিমতলির ঘটনাও নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। এছাড়াও মাঝখানে প্রতিটা দিন আমরা গড়ে 10 থেকে 15, 16 জন কিংবা 20 জনের যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেখছি, সেখানেও কিন্তু একই প্রশ্ন বারবার এসেছে যে মানুষের নিরাপত্তা বিধান করতে হলে যারা এটার সঙ্গে সরাসরিভাবে যুক্ত, যারা এটার তত্ত্বাবধান করবেন, যারা এই নীতিগুলিতে সম্মতি দিবেন কিংবা অনুমতি দিবেন, নো অবজেকশন দিবেন কিংবা পর্যবেক্ষণের মধ্যে রাখবেন, তারা কেউই কিন্তু তাদের কাজটা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে, তাদের নিষ্ঠার সঙ্গে এই কাজটা করেন না। কিন্তু না করে তারা ব্যক্তিগত যে মুনাফা, ব্যক্তিগত যে লাভ সেটা খালি উঠিয়ে নিতে চান। সেটা সবসময় যে আর্থিক বিনিময়ে মূল্য দিয়ে হচ্ছে সেটা না, সুযোগ সুবিধা, কাজ না করা, খুব সহজে নিজের সুবিধাগুলি নিয়ে নেওয়া, সব কিছুর মূলেই কিন্তু একটা প্রবণতা রয়েছে, সেটা হলো যে আমি কত কম শ্রমে, কত কম খরচে, কত কম বিনিয়োগে আমার নিজের লাভটা আমি করে নিতে পারি। সেখান থেকে এই দুর্ঘটনাগুলি বারবার করে ঘটছে, বারবার নানা ধরনের সুপারিশ আসছে, অনেক কিছু পরিবর্তন করার কথা বলা হচ্ছে, দুঃখিত,
কিন্তু কোনোটাই কেউ খুব মনোযোগ দিয়ে করছে না, শুধুমাত্র এই একটা কারণে যে সেখানটা তাহলে শ্রম দিতে হয়, নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয়, অন্যের প্রতি যে সহমর্মিতা, অন্যকে ভালো রাখার যে শর্তগুলি সমাজ আমাদের উপরে আরোপ করে, সেই শর্তগুলির প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে, সেই শর্তগুলি মেনে নেওয়ার যে মানসিকতা সেটা তৈরি করতে হবে, সেটা আমরা করছি না। আমার একটা কথা বলে এখানটা এই মুহূর্তে আমি শেষ করতে পারি, সেটা হলো যে এটার জন্য কিন্তু আমি মনে করি যে সামগ্রিকভাবে সুশাসন এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার যে একটা নীতি অনুসরণ করা দরকার রাষ্ট্রের, সমাজের, ব্যক্তিগত জীবনে, সেই জায়গায় আমরা চরমভাবে ব্যর্থ হচ্ছি। এবং সুশাসনের অভাব থাকলে যেটা হয়, মানুষ স্বার্থপর হয়ে যেতে থাকে, মানুষ নিজেকে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত হতে দেখে না, সম্পৃক্ত হতে দেখে না, ক্রমশ নিজের যে ভূমিকা একজন নাগরিক হিসাবে, সম্মানিত ব্যক্তি হিসাবে, একটা ব্যক্তিসত্তা, একটা সমাজে, একটা রাষ্ট্রে তার যে অবস্থান, সেটার প্রতি তার ক্রমশ কিন্তু একটা অস্বচ্ছ ধারণা তৈরি হতে থাকে। এবং তখন শুধুমাত্র ব্যক্তি হিসাবে নিজের জীবনটা যাপন করার জন্য, নিজের দৈনন্দিন জীবনটাকে কোনো রকম টেনে নিয়ে যাওয়ার যে একেবারে একটা হীন অবস্থা, সেটার মধ্যে আমরা চলে যাই। এবং সেটার সঙ্গে লোভের সরাসরি সম্পর্ক রয়েছে, দুর্নীতির সরাসরি সম্পর্ক রয়েছে, মানুষের প্রতি মানুষের যে সহমর্মিতা সেটা না থাকার সরাসরি সম্পর্ক রয়েছে। এই বিষয়গুলির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, আমাদের একের পর এক এই ধরনের দুর্ঘটনাগুলি সর্বক্ষেত্রেই হয়তো দেখতে হতে পারে। এবং আমরাও একের পর এক এরকম আলোচনা করতেই থাকবো এবং কারোই কোনো লাভ হবে না। আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম যে অনেকদিন পর আমরা ইঞ্জিনিয়ার নুরুল হুদাকে পেয়েছি, তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে আসলে চুরিহাট্টা যে ভবনটি ওয়াহিদ ম্যানশন, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে যে ঘটনা ঘটলো, তার মালিক নিয়ে আমরা খুব বেশি কথা শুনতে দেখি না, বা এই ভবনটির মালিক কে, তিনি দু একদিন আগে জামিন পেয়েছেন এবং পেয়েই তিনি যে রাজধানী হোটেল থেকে ভিডিও ফুটেজটি সরবরাহ করা হয়েছিল সেই মালিককে এক ঘা নিলেন, অর্থাৎ কেন তিনি ভিডিও ফুটেজ সরবরাহ করেছে, এবং তাতেই সেই তদন্তেই প্রমাণিত হয় যে সেই ওয়াহিদ মেনশন থেকেই আগুন লেগেছিল। এবার আসি বনানীতে। বনানীর যে ভবনটি 5 কাঠার একটি প্লট, সেখানে অনুমোদন নেওয়া হলো 19 তলা ভবনের এবং ভবনটি করা হলো 24 তালা, অর্থাৎ বাকি তালাগুলো অনুমোদনহীনভাবে করা হলো। তার মালিককে আমরা জানি না, আমরা জানি যে প্রভাবশালী, তার একটি রাজনৈতিক দলের পরিচয় আছে, তিনি একটি রাজনৈতিক দলের ঠাকুরগাঁ এবং তার একটি জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন এবং 2004 সালে তিনি কিভাবে কি করেছেন সেগুলো ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে 5 কাঠা জায়গার উপরে এইরকম 19 তালা ভবন, তাহলে দিনের পর দিন এটা হতে থাকলো, কেউ কি দেখার নেই? ধন্যবাদ। আমি প্রথমেই এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আপনি যে কথাটা বললেন সেটা হলো সত্যিকার অর্থে এইখানে দায়িত্বের কিছুটা ত্রুটি বিচ্যুতি অবশ্যই আছে, তা না হলে যে এই ঘটনাটা ঘটছে যদি 15 তালা বা 18 তালা হয়ে থাকে, 23 তালা যদি করেছে, সেই সময়টা যাদের দায়িত্ব ছিল এটা দেখার, তারা যদি সেই সময় সেই দায়িত্বটা পালন না করে তাহলে অবশ্যই তাদের সেই দুষ্ট তারা। আর এখানে আমি একটু বলে রাখি যে এই রাজুক বা সিটি কর্পোরেশন যে কাজগুলো করতেছে সেই কাজগুলোর ভিতরে আপনার কিছুটা সমন্বয়হীনতা আছে এবং আইনের দ্বৈততা আছে, এবং যার প্রেক্ষাপটে আমি বারবার বলে আসছি যে আইনের যে দ্বৈততাগুলো আছে, যেমন ঢাকা শহরে 54টা অর্গানাইজেশন কাজ করে, এই 54টা অর্গানাইজেশনের মধ্যে প্রত্যেকটা অর্গানাইজেশনের সেপারেট আইন এবং বিধি আছে এবং একটার সঙ্গে একটা অনেকগুলা আপনার দ্বৈততা আছে। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আপনার ওভারকাম না হবে অ্যারাউন্ড দ্য টেবিল, আমার সাজেশনটা হলো, আমি নেগেটিভলি না পজিটিভলি বললি, যে আইন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রত্যেকটা যারা ঢাকা শহরে কাজ করে 54টা অর্গানাইজেশনের আইন এবং বিধিগুলা
অ্যারাউন্ড দ্য টেবিল বসে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলোকে ওভারকাম করতে হবে, এবং সেগুলোকে ওভারকাম করে ফায়ার ব্রিগেডের যে দায়িত্ব তাদেরকে দিতে, মানে সেই আইনটা স্যার আমি আসলে এই মানে 54টি অর্গানাইজেশন কাজ করে, আমি অতি সাধারণ মানুষদের জন্য কথা বলতে চাই, বা আপনারা যারা বলছেন সাধারণ মানুষের জন্য কথা, যে 5 কাঠার একটি এত বড় বিল্ডিং করতে হলে কত শতাংশ জায়গা তার ছাড়তে হয়? এটা আমাদের বিল্ডিং, ন্যাশনাল বিল্ডিং কোডে পুরা পরিষ্কার বলা আছে কত কাটা জায়গার উপরে কতটুকু জায়গা ছাড়তে হবে, সেটা কিন্তু ন্যাশনাল বিল্ডিং কোডে পরিষ্কার বলা আছে, এবং সেই অনুসারে তাকে করতে হবে। সেটার ব্যত্যয় যদি ঘটে থাকে, স্যার ব্যত্যয় আপনি বারবার বলছেন ব্যত্যয় যদি ঘটে থাকে, আমরা দেখতে পেলাম বা আমাদের ভিডিও ফুটেজে আছে যে প্রত্যেকটি বিল্ডিং এর মানে 2টি বিল্ডিং এর মাঝখানে মানে 4 ইঞ্চি জায়গা পর্যন্ত ফাঁকা নেই। আমরা যে কারণে বারবার বলছি লোভের আগুন, অর্থাৎ তাহলে তারা এতটাই শক্তিশালী যে বছরের পর প্রত্যেকটা বিল্ডিং ভবন আমরা দেখছি যে একেবারে যে বিল্ডিংটিতে আগুন লাগলো সেখান থেকে গুলশান পর্যন্ত যদি আমরা ধরে যাই যে প্রত্যেকটি বিল্ডিং এর মধ্যে 4 থেকে 6 ইঞ্চি জায়গাও নেই। তাহলে এগুলো বছরের পর বছর, আমি বলতে চাচ্ছি যে সেই যে সময়টিতে এটি এফআর টাওয়ারটি হয়েছে সে সময় কারা অনুমোদন দিল, কারা কি করলো সেটি আমরা জানি, পত্রপত্রিকায় আসছে, কিন্তু এখনো পর্যন্ত যা হচ্ছে ঠিক একইভাবে না, এটা ঠিক না। সেই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য পদ্ধতি আছে। এখনো যেসব ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেটা কোয়ালিফাইড কনসালটেন্টকে দিয়ে এগুলাকে আইডেন্টিফাই করে এগুলা অপসারণের ব্যবস্থা আছে, যেটা আমরা গার্মেন্টসে করেছি। আমার সময় রানা প্লাজার ঘটনাটা ঘটার পরে সমস্ত গার্মেন্ট মালিকদের বিদেশে যখন ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে গেল, তখন সেখানে মিটিং করে আমি বললাম যে বুয়েট এবং রাজুকের সমন্বয়ে এক্সপার্ট টিম দিয়ে আপনারা এগুলাকে আপনার ভেরিফাই করেন, এবং ভেরিফাই করে যেটা যেটা করার দরকার রেক্টোফিটিং করে সেগুলা কিন্তু ভেরিফাই করে প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে 2টা আপনার স্টেয়ার কেস থাকে। একটা হলো ভিতরের আসা যাওয়ার জন্য, বিয়ন্ড দ্য আপনার লিফট বাদে, কারণ ওই ঘটনা ঘটলে তো তখন লিফট বন্ধ হয়ে যায়, তখন ভিতরের যে আপনার এই স্টেয়ার কেসটা থাকে সেটা কিন্তু আগুনের কুণ্ডলি বাইরে সেখান দিয়ে যেতে পারে না, যার জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ে টল বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা বাধ্যবাধকতা আছে, সেটার পাশে দিয়ে একটা আপনার ইমার্জেন্সি স্টেয়ার কেস থাকবে এবং প্রত্যেকটা তালার সঙ্গে সেটা যোগাযোগ থাকবে। কিন্তু এইসব ক্ষেত্রে দেখা গেছে তারা ওই হয়তো সেটা করেছে, পরবর্তী পর্যায়ে সেখানে ওই যে তালার সঙ্গে 9 তালার সঙ্গে বা 10 তালার সঙ্গে তাদের সুবিধা মতো তারা সেখানে বন্ধ করে দিয়ে সেটাকে হয়তো আপনার ওই করিডোরটাকে হয়তো রুম বানিয়ে নিয়েছে। এইটার জন্য কন্টিনিউয়াস মনিটরিং দরকার, এবং যিনি 50 কোটি টাকা খরচ করে যে বিল্ডিংটা করলেন তারও দায়িত্ব আছে, সে এক্সট্রা হয়তো 1 কোটি টাকা খরচ বাঁচানোর জন্য সেই জিনিসটা হয়তো করতেছে না। এই জিনিসগুলাই প্রপার মনিটরিংয়ের মাধ্যমে এবং আইডেন্টিফিকেশন করে এগুলাকে ওভারকাম করা যায়। সেই জিনিসটা জরুরি ভিত্তিতে যে ঘটনা ঘটে গেছে, আমি এখন বলবো এখনও আপনার টোটাল পুরা ঢাকা শহরে 12 লাখ টোটাল 1528 বর্গ কিলোমিটার রাজুকের জুরিডিকশন, সে আর 1528 বর্গ কিলোমিটারের ভিতরে আপনার 12 লাখ আপনার স্ট্রাকচার আছে। সেগুলোকে আমি থাকাকালীন সময়ে আমি সার্ভে করে আসছি, সেই সার্ভের মধ্যে কোনটা ত্রুটি বিচ্যুতি আছে সেটা আইডেন্টিফাই, কোনটা ঝুঁকিপূর্ণ সেটা আইডেন্টিফাই করা হয়েছে। এগুলাকে যেভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা করেছি, আজকে 10টা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টের মধ্যে বাংলাদেশে হলো 7টা। তার কারণটা হলো এই উদ্যোগগুলো নেওয়ার পরিপ্রেক্ষিতে এটা আমরা ওভারকাম করতে পেরেছি। আমি মনে করি জরুরি ভিত্তিতে কোয়ালিফাইড আপনার কনসালটেন্ট দিয়ে এগুলাকে আইডেন্টিফাই করে এগুলাকে ওভারকাম ইমিডিয়েটলি না করলে এই ধরনের ঘটনা এরপরও আমরা জি আপা, আমি ছোট্ট একটি প্রশ্ন আপনাকে দিয়ে রাখছি যে আমরা চুরিহাট্টার পর প্রথম 2-3 দিন যে অভিযানগুলো দেখলাম এবং পরবর্তীতে দেখলাম যে বাড়ির মালিকদের চেহারাগুলো কি, স্যার যে কথা বলছেন আমরা সবাই সেই জায়গাটিতে চাই, কারণ আমরা যে অনুষ্ঠানগুলি প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি আমাদেরও ভালো লাগে না এই আলোচনাগুলো করতে, কিন্তু কথা হচ্ছে যে বাড়ির মালিকদের যে চেহারাটি আমরা পুরন ঢাকায় দেখেছিলাম, একই চিত্র একই চেহারা এই বনানীর মালিকদের, তাহলে তাদের এত বিত্ত বৈধ ক্ষমতা আছে বলেই কি তারা এত দুর্নীতি করার সাহস পায়? আমি একটু অ্যাড করি এটার সঙ্গে, একটু অ্যাড করি। সেই জিনিসটা হলো কি, যেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের গুলশান 2 নম্বর যে পার্কটা, সেন্ট্রাল পার্কটা, এই সেন্ট্রাল পার্কটা সেটা পার্ক ছিল, সেই পার্কটাকে আপনার অন্য কাজে ব্যবহার করতেছিল, 19 বছর অবৈধভাবে খেয়েছে, এবং সেটা মহামান্য হাইকোর্টে একটা ইনজেকশন দিয়ে রাখছে, যার জন্য সেটা ইভিকশন করা যায় না। পরবর্তী পর্যায়ে আমি সেটার পিছনে লাগলাম, এবং আমার সময় আমি জাস্টিস আমি উইথ ডিউ রেসপেক্ট ওনাকে আজকে আমি এটার মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাস্টিস খায়রুল হক সাহেবের সঙ্গে আমি দেখা করলাম
দেখা করে ওনাকে বললাম এই অবস্থা বিরাজ করতেছে, আমি যেতে পারতেছি না। উনি বললো যে হোয়াট ইজ ইউর সাজেশন। আমি বললাম যে আপনি ইমিডিয়েটলি রাজুকের জন্য 2টা বেঞ্চ করে দেন এবং তাদের আমার যাদেরকে পদায়ন করবেন তাদেরকে বলে দেন আমাকে ইঞ্জেকশনগুলো ব্যাকেট করে দিবে, তারপরে কেস চলতে থাকুক, যদি রাজু কম্পেনসেশন দিতে হয় সেটা দিয়ে যাবে। তখন উনি ইমিডিয়েটলি ওনার তত্ত্বাবধানে উনি ইমিডিয়েটলি 7 দিনের মধ্যে 2টা বেঞ্চ করে দিল। এরপরে আমি এটা মুভ করলাম, মুভ করে সেটা বৃহস্পতিবার দিন আমি ইভিকশন ব্যাকেট করলাম, শুক্রবার দিন আমি ইভিকশন করেছি। এবং আপনাদেরকে বলে রাখি, এইভাবে আইডেন্টিফাই করে আমি তৎকালীন সময়ে 15 থেকে 20টা যারা খুবই ইন টার্মস অফ মানি আপনার যে কথা বলতেছেন খুবই মানে শক্তিশালী, সেগুলোকে আমি আইডেন্টিফাই করে সেগুলো ইনজেকশনও ব্যাকেট করেছি। করানোর পরে আমি গেছি ইভিকশন করতে। পরের দিনে তারা অন্য বেঞ্চে গিয়ে উইথ ডিউ রেসপেক্ট, আমি কোর্টের প্রতি পুরা সম্মান রেখে বলছি, পরে অন্য বেঞ্চে যাইয়া চেম্বার জাজের কাছে গিয়ে পরের দিন আবার ইনজেকশন নিয়ে সেটাকে বন্ধ করে দিছে। এবং এখনো যারা যেগুলো আমি আইডেন্টিফাই করেছি সেটা তথ্য উপাত্ত রাজুক আছে, এখনো গিয়ে দেখেন সেগুলো কারা কারা মালিক এবং কারা কোনটা ইনজেকশন দিয়ে আছে সেগুলো রাজুক অসহায় হয়ে সেগুলো। আমরা শুনবো, আমরা সুলতানা আপা একটু যোগ করবেন আপা। হ্যাঁ, না যে কথাটা বলতে চাই, যে এতক্ষণ ধরে যে কথাগুলি শুনলাম সেটা তো আপনার প্রশ্নটাকে আরো বেশি করে কিন্তু সামনে নিয়ে আসলো, যে তাহলে এদের এতই ক্ষমতা, এরা এতই শক্তিশালী যে যে সমস্ত কোড আছে, যে সমস্ত নীতিমালা আছে সেগুলিকে ফ্লাউট করে তারা কিন্তু তাদের জীবন চালাতে পারে এবং দিনের পর দিন সেটার সুযোগ তারা কোনো না কোনোভাবে নিতে পারে। সেই জন্য আমি একটা কথা বলেছিলাম, আবারও উইথ ডিউ রেসপেক্ট, নিশ্চয়ই সেখানটায় ভালো কাজও হয়েছে, যে 2-1টা কাজের কথা আমরা শুনলাম, কিন্তু আমরা সেগুলি ব্যতিক্রম হিসাবেই শুনি, এক একটা দৃষ্টান্ত হিসাবে শুনি, কিন্তু সাধারণভাবে শুনতে পারি না। সেটা আমাদের একটা দুঃখের ব্যাপার। আরেকটা বিষয় এখানটা আমি বলতে চাই, আমার নিজস্ব অভিজ্ঞতা, স্পেকট্রাম যখন পড়ে গেল, রানা প্লাজার আগে কিন্তু স্পেকট্রাম পড়েছিল, তাই না, বাইপালে, সাভারের বাইপালে, তখন কিন্তু আমরা সেটা নিয়ে যখন হুলস্থুল শুরু করলাম, আমি তখন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলাম, সেই সময়ে যে সমস্ত তথ্য এবং যে অভিজ্ঞতাগুলি আমাদের হয়েছে, আমরা যখন রাজুকেও গেলাম, রাজুকের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের সঙ্গে যখন কথা বলছি, এমনও উত্তর পেয়েছি যে হ্যাঁ, ওনারা যে ওইখানটা একটা ঘরের মধ্যে এরকম কারখানা বানিয়ে দিয়েছেন, আমরা জানবো কি করে। তো তখন প্রশ্ন ছিল যে আপনারা এখন তো জেনেছেন যে এটা পড়ে গেছে এরকমভাবে, এখন আপনারা কি করছেন, সেটার কিন্তু কোনো সদুত্তর পাইনি। গতকাল এই কথাটা আরেকবারও এসেছে, এই যে চুরিহাট্টায় এই দুর্ঘটনাটা ঘটলো, কিংবা নিমতলিতে যে দুর্ঘটনা ঘটেছিল, যাদের শর্ত এই মানুষগুলি ভঙ্গ করলো তারা কি একটা মামলা করেছেন? তারা তো বিভিন্ন সংস্থা। ইন্টারেস্টিং। এবং আজকের ঘটনাটা একটু আপা আপনাকে বলতে চাই, 25 জন মারা গেলেন এই ঘটনায়, এখন একটাও তো মামলা হবে, এবং আজকে পুলিশের কথা হচ্ছে যে এখনো মামলা বাদী কে হবে সেটি খুঁজে পাওয়া যায়নি বলে মামলা করা হয়নি। এই ধরনের ঘটনায় পুলিশই বাদী হয়ে মামলা করতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং যারা এই যে বিল্ডিং কোড যারা ভঙ্গ করছে, যাদের এই কোডগুলি মানে যাদের শর্ত এই বিল্ডিং যারা বানিয়েছেন মালিক যারা ভঙ্গ করছে, তারা কিন্তু মামলা করতে পারেন, কারণ তাদের শর্ত তো এরা ভঙ্গ করেছে। কিন্তু আমরা একটা জায়গায়ও দেখি নাই যে এরা কোনো রকম একটা পদক্ষেপ নিয়ে কোনো একটা উদ্যোগ নিয়ে এই মামলাগুলি করেছেন। মামলা হয় মানবাধিকার সংগঠনগুলি করে কিংবা কোনো ব্যক্তি করে, যেমন চুরিহাটে একজন ব্যক্তি মামলা করেছেন, আমরা নিমতলিতে কয়েকটা সংগঠন মিলে মামলা করেছিলাম, যেটার হিয়ারিং এখন পর্যন্ত চলছে, আবার বোধহয় 4 এপ্রিল একটা হিয়ারিং এর তারিখ পড়েছে। কিন্তু আদালত বেশ কিছু শর্ত কিন্তু নিমতলির ঘটনার পরে দিয়েছিলেন, যে শর্তগুলি বিভিন্ন জায়গায় মানতে হবে, সেই শর্তগুলিও মেনে চলা হয়নি। কিন্তু মেনে যে চললো না সেটা দেখার দায়িত্বটা কিন্তু কেউ নিচ্ছে না, বরং আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করি কি যে 2 জন শিল্পমন্ত্রী একজন আরেকজনকে দোষারোপ করলেন, এবং সেটা তো আছেই, কিন্তু বাড়িওয়ালাদের যে আমি আসছি সেই জায়গায়, বাড়িওয়ালাদের কালকেও যখন আমরা এই গণশুনানিটা নিয়ে বসেছিলাম, সেই জায়গায়ও আমরা এই অভিযোগটা পেয়েছি যে মানুষজনকে, যারা ভুক্তভোগী, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, যাদের পরিবারের মানুষজন নিহত হয়েছেন, তাদেরকে কিন্তু এখনো হুমকি দেওয়া হচ্ছে, এখনো ধমক দেওয়া হচ্ছে যে তোমরা কেন এই সমস্ত নিয়ে এই ধরনের কথাবার্তা বলছো, ভিডিও ফুটেজ সরবরাহ করলে, এই যে মানে ধমক টমক তারা কিভাবে, কোন সূত্রে তারা এই ধমকগুলি দিচ্ছেন, সেই জায়গায় কিন্তু ওই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় যে নিশ্চয়ই কোনো না কোনোভাবে তারা কোনো না কোনো ক্ষমতার সঙ্গে জড়িত বলেই এই ক্ষমতাটা তারা প্রদর্শন করেন। এবং এইভাবে আইন না মেনে দিনের পর দিন, বছরের পর বছর, নিমতলির ঘটনা ঘটে গেছে 10 বছর আগে, এই 10 বছর ধরে তো তারা সেখানটা গুদামও করেছেন, বাড়িও ভাড়া নিয়েছেন, যারা বাড়ি ভাড়া দিচ্ছেন তারাও বাড়ি ভাড়া দিয়েছেন,
কেউই কিন্তু এই যে লোভের আগুনের কথা বলছেন, কেউই এই লোভের ঊর্ধ্বে উঠতে পারেনি। আমরা কালকে একটা কথা বলেছি যেটা নিয়ে আবার কেউ কেউ একটু আপত্তিও জানিয়েছেন, যে কিছু মানুষের লোভের কাছে এই সাধারণ মানুষগুলি জিম্মি হয়ে গেছে। আপা খুবই ইন্টারেস্টিং একটি কথা, 2004 সালে এই এফআর ভবনটি যখন নকশার বাইরে আরো 5 তলার অনুমোদন করতে যান, তখন গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী কি বলেছিলেন সেই কথাগুলো আজকে অনলাইনে এবং ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। সেগুলো কিন্তু এখনো মনে হয় আবারও ঠিক ঘুরে ফিরে লোভের আগুনের কাছে বারবার আমরা হেরে যাচ্ছি। আমাদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ আছেন, আমরা তার কাছে যাব যে বাংলাদেশে এই দুর্যোগ যেভাবে মোকাবেলা হয় এবং একেবারে আমাদের ফায়ার ফাইটারদের কথা আমরা কখনোই স্বীকার করি না, বলার চেষ্টা করি না, কিন্তু এই কালকের ঘটনায় আমরা এমন বেশ কয়েকজনকে পেয়েছি যারা জীবন বাজি রেখে এই উদ্ধার কর্মকাণ্ড চালিয়েছে। আমরা সেগুলো দেখাবো। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা শহীদুল্লাহ ভাইয়ের কাছে আসছি, নিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শুক্রবারের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রাতে, এবং আমরা লোভের আগুনের পুনরাবৃত্তি আমাদের আজকে শিরোনাম। এবং বিরতির আগে আমরা মোহাম্মদ শহীদুল্লাহ ভাইকে যেমনটা বলছিলাম যে আমাদের দেশে এই দুর্যোগগুলো যেভাবে ফায়ার ফাইটাররা কাজ করেন এবং সেটি কিন্তু এক কথায় অবিশ্বাস্য। আমাদের সহকর্মী এবং তারপরেও উৎসুক মানুষের যে ধরনের ভিড় এবং অহেতুক সমস্যা সৃষ্টি যে কারণে হয়ে থাকে, পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এমনটা দেখা যায় না। আমার সহকর্মী আজাদের একটি প্রতিবেদন দেখে আমরা শহীদুল্লাহ ভাইয়ের কথা শুনব। বনানীর এফআর টাওয়ারের সামনের সড়ক, যা চলে গেছে রাজধানীর কাকলী এলাকা থেকে গুলশান 2 নম্বরের দিকে। বৃহস্পতিবার দুপুরে টাওয়ারটিতে আগুন লাগার পর এই সড়কেই মানুষের স্রোত, শ নয় হাজারো জনতা, অগণিত অসংখ্য। কেন এত মানুষ? শুধুই কি আগ্রহের তাড়নায়? কাউকে পাওয়া গেল আগুন লাগা ভবনে আটকে পড়াদের উদ্ধার কাজে সহযোগিতায়। কিভাবে? এই যেমন খবর পাওয়া মাত্রই সেখানে আসতে থাকে একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট। আসে ঢাকা ওয়াসার জরুরি পানি সরবরাহের গাড়ি, বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ কিংবা তিতাস গ্যাসের লোকজন। ডাক পড়ে আইন শৃঙ্খলা বাহিনীরও। সংস্থাগুলোর সরঞ্জাম, জনবল, গাড়ি সবকিছু ঘটনাস্থলে পৌঁছতে সহযোগিতা কিছু মানুষের। আবার এর বিপরীতটাই বেশি, মানুষই মানুষের কাজে বাধা। অনেকেই সড়কের যেখানে সেখানে দাঁড়িয়ে যানজটের মতোই সৃষ্টি করেন জনজট। নিরাপদে নির্বিঘ্নে কাজ করার ক্ষেত্রে মানুষের এভাবে উপস্থিতি সেবা সংস্থাগুলোর কাজে বাধা হয়ে দাঁড়ায়। কাউকে উদ্ধার করতে এগিয়ে যাওয়া নয়, বরং এদের সবার মধ্যেই যেন ছিল মোবাইলে ছবি তোলার প্রতিযোগিতা। কে কার আগে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবেন, লাইক আর আয়ের ইচ্ছাই কি তবে এই অসুস্থ প্রতিযোগিতা? একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। আমরা শহীদুল্লাহ স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে আমাদের ফায়ার ফাইটাররা যে অমানসিক পরিশ্রমটি করে এটি কখনোই আমরা গণমাধ্যমে কিংবা অন্য জায়গায় আলোচনায় আসে না, কিন্তু উল্টো চিত্রটি দেখি যে একেবারে সাধারণ মানুষেরা অতি উৎসাহের কারণে পুরো কার্যক্রমটি প্রশ্নবিদ্ধ হয়, একেবারে সরবেনই না। মনে হচ্ছে যে কোনো জনসভা কিংবা 1 লাখেরও বেশি লোক, তাহলে এভাবে কিভাবে রেস্কিউ করা সম্ভব? কি বলবেন? আমি একটু পিছন থেকে কথাটা বলতে চাই এবং এই বিষয়টিতেই আলোকপাত করব। সেটা হলো যে নিমতলির ফায়ারের সময় আমি তো তখন ডিজি ছিলাম এবং সেখানে নিমতলির ঘটনাটা ঘটার পরপরই যে 17টা তদন্ত কমিটি সুপারিশ করেছিল, তার ভিতরে একটা সুপারিশ খুব জোরালোভাবে ছিল, সেটা হলো যে কমিউনিটি ভলেন্টিয়ার তৈরি করার জন্য। তা এই স্বেচ্ছাসেবক কারা, তা আমরা সেই উদ্যোগ নিয়ে আমি এই কার্যক্রমটা চালু করি। ৬২,০০০ ভলেন্টিয়ার তৈরি করার কথা এবং প্রত্যেকটা ওয়ার্ডে মিনিমাম ২০০ জন করে প্রশিক্ষিত হবে এবং এটা হলো ফার্স্ট ফেজ।
এতদিনে কিন্তু ৬২,০০০ না, অন্তত ৬ লাখ ভলেন্টিয়ার তৈরি হয়ে যাওয়ার কথা। এই ভলেন্টিয়ারের কথা আমি এই জন্যই বলছি যে তাদেরকে এই কমিউনিটিতে যখন প্রশিক্ষণ দিচ্ছি, তাদের মাধ্যমে আবার তাদের বন্ধু, তাদের আত্মীয়স্বজন এবং তারা নিজেরাই মহল্লায় মহল্লায় স্বেচ্ছাসেবক তৈরি করবে। তাহলে এই যে উৎসুক জনতা, এদের খালি উৎসুক জনতাই থাকতো না, তাদের হাতগুলা প্রশিক্ষণপ্রাপ্ত হলে তারা যেভাবে সাহায্য করতে চাচ্ছে, এই মানসিকতা কিন্তু অন্য দেশে নাই। আমাদের দেশের জনগণকে আমরা হেয় প্রতিপন্ন করতে চাই না, তারা আসলে ছুটে আসে সাহায্য করার জন্য, কিন্তু তাদের সেই দক্ষতা বা সেই প্রশিক্ষণ নাই বলে তারা কাজ করতে যেয়ে আরও সেবা সংস্থাগুলোর প্রতিবন্ধকের সৃষ্টি করছে, যেটা আপনি বললেন। তাহলে এই প্রশিক্ষণ কার্যক্রম ৬২,০০০ কোথায় ৬ লাখ হবে, সেখানে ৩২,০০০ হওয়ার পরে এই প্রকল্পই বন্ধ হয়ে গেছে, কারণ এটা ইউএনডিপির ফান্ডে চলতো। এটা কিন্তু পরবর্তীতে সরকারের ফান্ডেই চলার কথা, কিংবা বিভিন্ন সংস্থা কিন্তু অনেক কিছুই আজকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির জন্য ডোনেশন করছেন। ঠিক এই জায়গাতে কিন্তু আমাদের দুর্বলতা থেকে গেছে, যার জন্য আমার কাছে খুব খারাপ লাগে যে এই এতগুলা জনগণ যারা ভলেন্টিয়ার হওয়ার চেষ্টা করছেন, আমরা রানা প্লাজাতেও দেখেছি যে ভলেন্টিয়াররা অনেক মিরাকল করতে পারেন। আমরা জাপানের যখন সুনামি এবং ভূমিকম্প একসাথে হলো, সেখানে পেশাদার বাহিনীদের সাথে এই ভলেন্টিয়ার অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছে। তাই এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে এই ভলেন্টিয়ার হচ্ছে এর একটা সমাধান, যে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তাছাড়াও এখানে পুলিশ, এমনকি সেনাবাহিনীও নিযুক্ত করা হয়েছে, যারা প্রধানত এই জায়গাটাকে কর্ডন করবেন এবং জনগণকে যেন কোনো বাধা প্রদান না করতে পারে, সেজন্য তাদেরকে ডিসিপ্লিন করে রাখার জন্য। এবং গাড়িগুলো যাতে করে, কারণ একটা গাড়ি যখন পানিটা সরবরাহ করে ১০ থেকে ১৫ মিনিট পরে কিন্তু এই গাড়ি পানি খালি হয়ে যায়, সেটা আরেকটা চলে যাবে এবং আরেকটা গাড়ি যেন পরিস্থাপন হতে পারে। তার মানে জনগণকে ঠেলে এই গাড়ি যেতে পারে না। নিমতলির আগুনটা আপনি মনে আছে যে যেখানে আমরা গাড়ি দিয়ে, আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন আছেন এবং দর্শক আপনাদেরকেও জানাতে চাই যে গতকালকে বনানীর ঘটনায় অসম্ভব রকমের দক্ষতা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ৫ থেকে ৬ জনকে জীবিত উদ্ধার এবং মৃতদেহগুলো বের করা একাই আরিফুল হক, তিনি ফায়ার ফাইটার, আমাদের তাকে শ্রদ্ধা জানাই এবং এই মুহূর্তে তিনি আছেন। আমরা হয়তো তার সাথে যুক্ত হব কিছুক্ষণের মধ্যে, মানে তার সঙ্গে আমরা হয়তো যুক্ত হব। কিন্তু যে বিষয়টি আমরা বারবার বলার চেষ্টা করছি যে সেটি না হয়ে আমরা বুঝলাম যে আমাদের এই দক্ষতার জায়গাটি তৈরি করতে হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে একেবারে সবাই সরাসরি সম্প্রচার করছে ফেসবুকের মাধ্যমে, সবাই ভিডিও করছে, সবাই তুলছে। এই বিশ্বে গণমাধ্যমে কিন্তু সেটির অত্যন্ত নেতিবাচক খবর কিন্তু প্রকাশিত হচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে সচেতন করার দায়িত্বটি কার? আমরা নানাভাবেই গণমাধ্যমের আশ্রয় নিয়ে থাকি। আমাদের সঙ্গে গোলাম রহমান স্যার আছেন, তার কাছেও যেতে চাই যে স্যার, আজকে নিশ্চয়ই দেখবেন যে বাংলাদেশের শীর্ষস্থানীয় দাবিদার একটি দৈনিক পত্রিকা, তারা যে পত্রিকায় ছবি চেপেছে, একেবারে ভবন থেকে মানুষ পড়ে যাচ্ছে এরকম একটি ছবি, সেই ভিডিও ফুটেজ তার চেয়ে ভালো কোয়ালিটি এটিএন নিউজের হাতে এসছে। এটিএন নিউজ মানে এই দায়িত্বশীলতার জায়গা থেকে সেই জায়গাগুলোকে সম্প্রচার করেনি কিংবা দেখায়নি। কিন্তু এই যে বিষয়গুলো, তার মানে এরকম একটি ঘটনা ঘটবে, আমরা প্রত্যেকটি জায়গায় যারা যারা দায়িত্বহীনতার পরিচয় আমরা দিয়ে যাব। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। একই সাথে এই মর্মান্তিক ঘটনায় অত্যন্ত বেদনা বিধুর মন নিয়ে কথা বলতে হচ্ছে। যে কথাটি বললেই নয়, আমার মনে হয় আমি একটি প্রশ্ন করতে চাই আমাদের রাজুকের, যিনি প্রাক্তন চেয়ারম্যান, তার কাছে, তারপর আমি আলোচনাটা শুরু করতে চাই। প্রশ্নটি হচ্ছে যে ঢাকা শহরের শতকরা কত ভাগ বিল্ডিং পুরোপুরি নিয়ম মেনে, বিল্ডিং কোড এবং অ্যাপ্রুভাল, যে রাজুকের থেকে যে অ্যাপ্রুভাল আছে সেটা মেনে শতকরা কত ভাগ বিল্ডিং তৈরি হয়েছে কিংবা হয়, এরকম কোনো ডেটা কিংবা স্ট্যাটিস্টিক্স কি আছে? আমার ধারণা শতকরা 90% বেশি নিয়ম না মেনে তৈরি হচ্ছে। আমি একটু জানতে চাই, তারপর আমি কথা বলতে চাই। ধন্যবাদ। এটা কিন্তু আমার যাওয়ার পরের থেকে আমরা নিয়ম করেছি যে তথ্য উপাত্ত দিয়ে একটা সাইনবোর্ড থাকবে, সেইখানে আমাদের বিল্ডিং কোড অনুসারে কি কি মানতে হবে সেটা কিন্তু এগুলো আছে, নিয়ম কানুন অনেক আছে। এখন সেটা নিয়ম কানুন অনেক আছে, এই কথাটা বললে হবে না। নিয়ম কানুন অনেক আছে, কিন্তু আপনারা কতটা করেছেন? আপনারা যদি করে না থাকেন, শতকরা আমার ধারণা শতকরা 90% বিল্ডিং নিয়ম মেনে তৈরি হয় না। এই যে যুগ যুগ ধরে এই অনিয়ম চলছে,
এর উত্তর কে দিবে? আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি উত্তর দেন। না, আমি তো তারপর আমি আলোচনা করব। আমি তো আগের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আমার সময় থেকে এই জিনিসগুলো আমরা চালু করেছি, বিল্ডিং কোড মানা চালু করেছি এবং রাজুককে রিঅর্গানাইজেশন করেছি, 8টা জোনে ভাগ করেছি, 30 জন আপনার ইন্সপেক্টর ছিল, 120 জন ইন্সপেক্টরকে রিক্রুট করে সে দায়িত্ব দিয়েছি। পুরা ঢাকা 1528 কিলোমিটার অবস্থার কোনো উন্নতি হয়নি, এটা হচ্ছে বাস্তবতা। এটা অবস্থার উন্নতি হয়েছে, আগের থেকে অনেক উন্নতি হয়েছে, কিন্তু এক্সপেকটেশন অনুসার মানুষের যে চাহিদা, যে আপনার এক্সপেকটেশন সে পর্যন্ত সেটা হয়নি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার উত্তরের জন্য, অনেক ধন্যবাদ। এখন বিষয়টি হচ্ছে, আমরা খুব একেবারে ক্রুড ফর্মে যে বিষয়গুলো দেখি একেবারে সাদা চোখে, সেটি হচ্ছে অনিয়মের পাহাড় হচ্ছে, দুর্নীতির পাহাড় জমে যাচ্ছে, আমরা কেউ কোনো প্রতিকারের মধ্যে নেই। আইনের শাসন বলতে আমরা আসলে কি বুঝি, যে কথাগুলো সুলতান আপা শুরু করেছিলেন আলোচনায়। যদি আইনের শাসন প্রচলিত না থাকে, দুর্নীতি যদি মূল বিষয় হয়, তাহলে আমরা নাগরিক হিসেবে কোনো কিছু কারো কাছে আশা করতে পারি না। কোনো প্রতিষ্ঠান যদি জবাবদিহিমূলক না হয়, কোনো প্রতিষ্ঠানের ব্যক্তি সেই পদমর্যাদায়, যে পদমর্যাদাই থাকুন না কেন, তার দায়িত্ববোধ যদি সত্যিকার অর্থে না থাকে, উনি যদি শুধু অর্থের বিনিময়ে সব কিছু পাস করে দিয়ে থাকেন কিংবা অ্যাপ্রুভাল দিয়ে থাকেন, তাহলে তো আমাদের এই সমাজে বসবাস করার কোনো অধিকার নেই। সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের কোনো জায়গা নেই। সাধারণ মানুষ অনেক বেশি সচেতন, তারা অনেক বেশি এগুলো মনে করে। কিন্তু ওই যে মুনাফাখুরি, ওই যে যারা লোভী, যাদের সম্পদ আছে, যারা প্রিভিলেজ, যারা রাজনীতি করেন, যাদের মাসুল পাওয়ার আছে, তারাই জন্য সমস্ত সমাজটাকে গ্রাস করে নিতে চাচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার তো আর কোনো উপায় নেই। উপায় একটাই, যে জনগণকে এই ক্ষমতায় অংশীদার করতে হবে। এখন যে প্রশ্ন আমাকে করা হয়েছে সেটা আমি উত্তর দিতে চাই। এটা আমার ক্ষোভের কথা, আমি না বলেই পারলাম না, আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু বিষয় হচ্ছে যে আজকে গণমাধ্যমে এগুলো দেখানো হচ্ছে। এখন যে কোনো ঘটনা, সেটা অগ্নিকাণ্ড হোক, সড়ক দুর্ঘটনা হোক, যে কোনো ঘটনাই গণমাধ্যম কম বেশি এটা দেখাবে, পরিবেশন করবে, উপস্থাপন করবে, এটাই খুব স্বাভাবিক। এখন সেখানে নৈতিক দিক থেকে, নীতিমালার দিক থেকে আমরা কতগুলো বিষয়কে বিবেচনায় রাখি। যে অত্যন্ত গ্রুসাম যদি পিকচার হয়, যদি একেবারে ভয়াবহ বিভীষিকাময় কিছু থাকে, সেগুলো সাধারণত এটা গণমাধ্যমে সেইভাবে উপস্থাপন করা হয় না। কারণ যারা পাঠক, যারা দর্শক, যারা শ্রোতা, যারা আমরা অডিয়েন্স, তারা সাধারণভাবে সব কিছু অতভাবে গ্রহণ করতে পারি না। কারণ হচ্ছে যেখানে দুর্বল চিত্তের মানুষ আছে, ছেলে মেয়েরা আছে, অল্প বয়সের শ্রোতা দর্শকরা আছে, অডিয়েন্স আছে, সুতরাং প্রত্যেকেই তো ট্রমাটাইজড হয়ে যায়। এখন যখন এই বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর যে ছবি কিংবা যে অনৈতিকভাবে কিছু কিছু ছবি, যেমন ওই বিল্ডিং থেকে যারা সেই ইলেকট্রিকের তার, বিভিন্ন ধরনের ক্যাবেলের তার, নেটের তার ধরে যারা নামার চেষ্টা করছিল, অনেকেই নামতে পেরেছে, কিন্তু সবাই তো পারেনি। অনেকে হাত ফসকে গেছে। একজন, আমি একটি রিপোর্ট দেখছিলাম যে একটি ওই এয়ার কন্ডিশনের মেশিনের সাথে বাড়ি লেগে মেয়েটি পড়ে গেছে, তাকে আর রক্ষা করা যায়নি। সুতরাং এই যে মানে ভয়াবহ মর্মান্তিক ঘটনার যে ছবি, এই ছবিগুলোকে গণমাধ্যমে সেইভাবে দেখানো উচিত না। আমার বিদেশি কিংবা পশ্চিমা গণমাধ্যমগুলো এই প্রশ্নগুলো করতেই পারে যে এত ভয়াবহ বিষয়গুলোকে উপস্থাপন করার সঠিক পদক্ষেপ না, গণমাধ্যমকে অনেক বেশি সংযতভাবে আচরণ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে একাধিক বিষয় আছে এখানে। একটা হচ্ছে যে গণমাধ্যমের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে, অশুভ প্রতিযোগিতা। আরেকটা আছে যে কে কার আগে কত দ্রুত ছবি, তথ্য এগুলো দিবে। আমরা জানি বিষয়গুলি প্রতিযোগিতা, কিন্তু কথা হচ্ছে দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা দেখি যে সব ক্ষেত্রে যখন নীতি, নৈতিকতা কিংবা এ করলে এ হতো, ওই না করলে সেটি হতো, এ ধরনের উপদেশমূলক একটা ব্যাপার স্যাপার আমরা দেখি। কিন্তু আবার উল্টো চিত্রটি একই ধরনের গণমাধ্যম যদি করে, তখন এই প্রশ্নের জবাবটি আসলে কে দিবে? নিশ্চয়ই আমাকে দিতে হবে অথবা আপনাকে দিতে হবে। সেই প্রশ্নটির জায়গা থেকে কি বলবেন? হ্যাঁ, সেই জায়গায় এইখানে একটা ডুয়েল রোল আছে। আমার মনে হয় যে গণমাধ্যমকে সবসময় তার নৈতিক এবং আদর্শিক বিষয় বিবেচনায় রেখেই কাজ করতে হবে। এখানে শুধু চটুল কিংবা
দ্রুত কিছু দেওয়ার জন্যই দিতে হবে, নট নেসেসারিলি। এখন গণমাধ্যমের একটা দায়বদ্ধতা আছে, আবার এখানে যখন রাজনীতির বিষয়টা এসে যায়, যেমনটা আমরা জানি যে আজকে এই ঘটনার পর বনানীর ওই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে বিএনপির মহাসচিব নানা ধরনের মন্তব্য করছেন, সরকার ব্যর্থ, অমুক তমুক এইসব কথাগুলো বলেছেন। আমরা হয়তো আমাদের ভিডিও ফুটেজে আমরা আমাদের সহকর্মীরা হয়তো সেগুলো দেখাবেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে 2005 সালে যখন মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী, তখন তিনি এই অবৈধভাবে 5 তালার যে অনুমোদনটি দিলেন সেটি কিন্তু ঠাকুরবা বিএনপি সভাপতির তিনি মালিকানাধীন, এখনো সেটি আছে। তাহলে এই জায়গাগুলোকে আমরা কিভাবে গণমাধ্যমে অ্যাড্রেস করব? তার মানে হচ্ছে যে আমরা যে কোনো বিষয় নিয়ে রাজনীতি করতে চাই, এখন রাজনৈতিক নেতাদের তো সেইখানে দায়বদ্ধতা থাকা দরকার যে তারা কতটুকু রাজনীতি করবেন, কি বিষয় নিয়ে রাজনীতি করবেন, তারা কি সমাজের মানুষকে নিয়ে সর্বস্তরেই রাজনীতি করবেন, এটা তো তাদেরও এক ধরনের নৈতিক আদর্শিক বিষয় তাদেরও মাথায় থাকা দরকার। এখন গণতন্ত্র মানে এই নয় যে যার যা খুশি বলতে পারে, যার যা খুশি করতে পারে, তা এটা তো গণতন্ত্র নয়। গণতন্ত্রে তো কিছু নিয়ম নীতি আদর্শ আছে, সেখানে তো নৈতিক দায়বদ্ধতা থাকতে হবে। সুতরাং আজকে আমার মনে হয় গণমাধ্যম অনেক ক্ষেত্রে ভুল করতে পারে, সেটা অনিচ্ছাকৃত ভুল। আবার অনেক সময় আছে যে জানা নেই, এই যে অনিচ্ছাকৃতভাবে অনেক কিছু ঘটে যায়, বড় বড় ঘটনা যখন ঘটে সেই ঘটনার অভিজ্ঞতা তাদের নেই বলে হয়তো কিছু কিছু বিষয় উপস্থাপন হয়ে যায়, যেমন হলি আর্টিসানের ঘটনা কিংবা রানা প্লাজার ধসের ঘটনা, এগুলো এত বড় ঘটনা ঘটেনি এর আগে, সুতরাং মিডিয়ার জন্য সেটা এক ধরনের নতুন ছিল, তাদের জন্য একটা ছোট্ট বিষয় আপনার শুধু একটু বলার জন্য আপনাকে একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে আপনার নিশ্চয়ই মনে আছে যে হলি আর্টিসান ঘটনার সময় সেই জঙ্গিরা যখন হত্যাকাণ্ডের একেবারে ভিডিও ফুটেজ কিংবা স্টিল ছবি আপ করছিল, ফেসবুকে দেখাচ্ছিল, মেসেঞ্জারে দিচ্ছিল, তার পরপর কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুককে চিঠি লিখে জানানো হয় এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ তারা যেন এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখে, এবং ফেসবুক কিন্তু সেটির কোনো উত্তর কিংবা কর্ণপাতও করেনি। কিন্তু অতি সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যখন মসজিদে হামলা হলো, যখন নিউজিল্যান্ড আবারও ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন, তখন কিন্তু তারা সেগুলি সরাতে বাধ্য এবং বললেন যে ভবিষ্যতে আর এর ধরনের কর্মকাণ্ড করবে না। তাহলে কি গলতটি কোথায়, যে আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ আর নিউজিল্যান্ড উন্নত দেশ, ব্যাপারটা কি সেই জায়গায়, নাকি এটিও বিশ্ব রাজনীতির একটি ধারাবাহিকতা? আপনি ভাবতে থাকুন, আপনার কাছ থেকে শুনবো। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন।